বাংলা ভাষা এলো কিভাবে? এখনকার বাংলাটা একেবারেই অন্যরকম। সত্যি কি বাংলা ভাষার গুরুত্ব কোথাও 21শে ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ থেকে যাচ্ছে? কিন্তু বাবা মাদের বোঝানো যাচ্ছে না, সম্পূর্ণ ভুল ধারণা। বই পড়াটা একটা সভ্য অভ্যাস। কোথাও কি পুঁথিগত বিদ্যাটা আসল জীবনের বিদ্যার থেকে একটু সূক্ষ্ম পার্থক্য থাকছে? আমরা বাঙালিরাই দায়ী। আজ যার কাছে এসছি তার পরিচয় দেওয়াটা হয়তো আমার পক্ষে ধৃষ্টতা, কারণ তাকে চেনে না এমন মানুষ বাংলায় হয়তো কাউকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু তাও নিয়ম রক্ষার জন্য কিছুটা তো আমাকে বলতেই হবে। আজ আমরা এসছি ভাষাবিদ, শিক্ষাবিদ, লেখক, রবীন্দ্রভারতীর প্রাক্তন উপাচার্য এবং সর্বোপরি আমাদের সবার প্রিয় পবিত্র সরকারের কাছে। স্যার, আপনাকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, প্রথমেই আমি একটা জিনিস জানতে চাই যে আপনি আমাদের কাছে, মানে আমরা যারা তরুণ প্রজন্ম, আমাদের সবার কাছে একটা মহিরুহ সম। না, মহিরুহ সম। তো আপনি এই যে এই ভাষাবিদ, শিক্ষাবিদ, হঠাৎ এই দিয়ে কেন? আপনার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে কোনো দিন ভাষা নিয়ে আমি রিসার্চ করব কিংবা লেখক হব? না, একেবারেই না। আসলে আমি তো দূর পূর্ব বাংলার গ্রামের ছেলে। সেই গ্রামের ছেলে, পাঠশালায় পড়েছি, ওখানকার হাই স্কুলে ভর্তি হয়েছি, তারপর উদ্বাস্তু হয়ে এদেশে চলে এসেছি। উদ্বাস্তুদের জন্যে তৈরি একটা স্কুলে পড়েছি। পড়াশোনায় খারাপ ছিলাম না। আমার এক ছেলেবেলার গৃহশিক্ষক, বাবার মুহুরী অমূল্য আচার্য, তিনি আমাকে পড়াশোনাটা ভালোবাসিয়ে দিয়েছিলেন। ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু ওই গ্রামের ছেলে, উদ্বাস্তুর ছেলে, তারা ভবিষ্যতে কি হবে সেটা তখনই ঠিক করতে পারে না। আস্তে 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 অনেক পরে এসে অন্যদের পরামর্শে এদিকে যেতে গিয়ে ব্যর্থ হয়ে ওদিকে ঠক্কর খেয়ে এইরকম একটা রাস্তায় চলে আসতে হয়। আমাদের অনেককেই যা করতে হয় আর কি। তো এরকম যেটা হলো আমার ক্ষেত্রে, এটা সবাই জানে, একটু আত্মপ্রচারের মতো শোনায় যে আমি যে খুব খারাপ ছাত্র ছিলাম তা নয়। যে বললাম ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু হঠাৎ বিএ পরীক্ষায় আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়ে গেলাম। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সে ফার্স্ট হয়ে গেলাম। এটা একটা অপ্রত্যাশিত ফল। আমিও ভাবিনি, অন্যরাও ভাবেনি। এবং সেখান থেকে আমার জীবনের মোড় ঘুরে গেল। আমি আগে ইকোনমিক্স পড়তে গিয়েছিলাম, 1 বছর ইকোনমিক্স পড়ে ছেড়ে দিয়েছি। ওই অন্যরা বলেছিল তুমি আইসিএস হবে বলে গিয়েছিলাম, কিন্তু ভালো লাগেনি, ছেড়ে দিয়েছি। তো বাংলা নিয়ে বঙ্গবাসী কলেজে পড়ে আমি ফার্স্ট হয়ে গেলাম। অপ্রত্যাশিত, আকস্মিক, কিন্তু হয়ে গেল। এরকম আকস্মিক ঘটনা ঘটে। তো এমএতেও এবারও ফার্স্ট হলাম, এবার ফার্স্ট ক্লাস হয়ে গেল। তখন তো একদম বাংলাতে ফার্স্ট ক্লাস ইত্যাদি পেলে অধ্যাপক হবেই, এর কোনো আর অন্য রাস্তা নেই। আমি এর আগে বিএ পরীক্ষার আগে আমি চাকরি করতে ঢুকেছিলাম, কারণ আমার পড়ার সাধ্য ছিল না। কিন্তু এই পরীক্ষায় ভালো ফল হওয়ার ফলে অনেকে সাহায্য করতে এগিয়ে এলেন। আমিও কিছু প্রুফ দেখে নিজে রোজগার করার একটা ব্যবস্থা দেখলাম। যাই হোক, অধ্যাপক হয়ে গেলাম। প্রথমে বঙ্গবাসী কলেজে, আমার নিজের কলেজে, তারপর পরের বছর যাদবপুর ইউনিভার্সিটিতে, অনেক দিন আগে 1963-তে। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে যখন আমি ঢুকলাম, সেখানেও এদিক ওদিক করার পরে আমার সহকর্মী অগ্রজ অধ্যাপক দেবীপদ ভট্টাচার্য বললেন আমাকে, শুধু বাংলা নিয়ে পড়ে থাকলে হবে না, তুমি একটু ভাষা টাষা নিয়ে, ভাষাতত্ত্ব নিয়ে চিন্তা করো। আমার ভালো লাগতো বিষয়টা। তো আমি প্রথমে ভাবলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বে পরীক্ষা দেব।
সেটা দেওয়া হয়নি, কিন্তু এর মধ্যে ভারতের যে ভাষা বিজ্ঞান সমিতি আছে, লিঙ্গুইস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া, তারা দুটো গ্রীষ্মকালীন স্কুল করলো, সামার স্কুল। আমেরিকা থেকে বিশেষজ্ঞরা এলেন, ভাষাবিজ্ঞানীরা এলেন পড়াতে। তো একটা হলো আন্নামালাই ইউনিভার্সিটিতে, পরের বছর হলো বরোদা ইউনিভার্সিটিতে। সে দুটোতেও আমার ফল খুব ভালো হলো, ওই যাকে ফার্স্ট ক্লাস বলে, ফার্স্ট হয়ে গেলাম। তারপরে যাদবপুরে আমার হেড অফ দি ডিপার্টমেন্ট অজিত দত্ত কবি একটা ফুলব্রাইটের বিজ্ঞাপন আমাকে দেখালেন, যে দেখো তুমি এটাতে আগ্রহী কিনা। আমেরিকার সরকারের একটা বৃত্তি, স্কলারশিপ, ফুলব্রাইট স্কলারশিপ। আমি দেখলাম, দেখে আমি দরখাস্ত করে দিলাম কি না ভাষাবিজ্ঞান পড়তে যাব শিকাগো ইউনিভার্সিটিতে। ফুলব্রাইটটা পেয়ে গেলাম। এই রকম মানুষের উপদেশ আর কিছু সুযোগ আর আর লেখাপড়া নানান এতে মোটামুটি ভালো ফল। বুঝলে, বাংলা মিডিয়ামে পড়া একটা উদ্বাস্তু গ্রামের ছেলে, তার পক্ষে এই সুযোগগুলো না এলে হতো না কিছু। ফলে সেখান থেকে আমার ভাষাবিজ্ঞানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে যাওয়া, সেখানে MA করা, PhD করা, আমেরিকায় পড়ানো, এই সবই হয়েছে আর কি। আচ্ছা স্যার, এই যে আমাদের বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা, তো এই ভাষাটা তো প্রথম থেকেই ছিল না, অনেক দিন আর কি এরকম এদিক ওদিক হয়ে এসছে। তো সে বাংলা ভাষা এলো কিভাবে, যদি একটু সংক্ষেপে বলেন। এটা তো সবাই জানে, এটা আমাদের গুরু যারা তারা লিখে গেছেন, বিশেষ করে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এ সম্বন্ধে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার মতো প্রামাণিক গ্রন্থ লিখে গেছেন। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 2 খণ্ডে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1926-এ বেরিয়েছিল। খ্রিস্ট জন্মের 2500 বছর আগে ইন্দো ইউরোপীয় বলে একটা ভাষা ছিল। সেই ভাষাটা ক্রমে আস্তে আস্তে 8-10টা শাখায় বিভক্ত হয়ে যায়। গ্রিক, লাতিন, তারপর ফার্সিদের পুরনো ভাষা ইন্দো ইরানিয়ান তার নাম, ওদিকে টিউটনিক বলে একটা, জার্মান, ইংরেজি, এগুলো এই সব ভাষাগুলো থেকে একদিকে সেই ইংরেজি, আইরিশ, অন্যদিকে বাংলা, অসমীয়া, এরকম শাখা প্রশাখা বিস্তার করে এই ভাষাগুলো এসছে। তো আগে এসছে সংস্কৃত, প্রায় ধরো খ্রিস্ট জন্মের 1500 বছর আগে। তারপরে সংস্কৃত মুখে কখনো হয়তো বলা হতো, বিশেষ করে বৈদিক ভাষাটা মুখের ভাষার কাছাকাছি ছিল। তো সেইটা বদলাতে বদলাতে প্রাকৃত হলো। প্রাকৃতগুলো আবার নানা অঞ্চলে নানা রকম চেহারা নিল। উত্তরে ভারতে একরকম, পশ্চিম ভারতে একরকম, পূব ভারতে একরকম। তো পূব ভারতে পূর্বী প্রাকৃতটা একসময় মাগধী প্রাকৃত নাম হলো। এই মাগধী প্রাকৃত থেকে অনেকগুলো ভাষা, এই বাংলা, ওড়িয়া, অসমিয়া, যেমন বাংলার সঙ্গে অসমিয়া প্রথমে ছিল, ওদিকে ওই ভোজপুরি, মগহী, মৈথিল, এই সমস্ত ভাষাগুলো প্রায় 1000 বছর বা তার একটু আগে থেকে তৈরি হলো। এবং বাংলা ভাষাও তারপর অনেকটাই বদলেছে। 1000 বছর আগে যে বাংলা ভাষা ছিল, চর্যাপদে বলা হয়, অন্যরাও বলে যে চর্যাপদ আমাদের, ওড়িয়ারা বলেন যে চর্যাপদ আমাদের। যাই হোক, সেই তর্কে আমি যাব না। তখনকার বাংলার চেয়ে, এমনকি শ্রীকৃষ্ণ কীর্তন 15শ শতাব্দী, তার বাংলার চেয়ে, মধ্যযুগের বাংলার চেয়ে এখনকার বাংলাটা একেবারেই অন্যরকম। এই হলো কথা। নতুন বাংলা, সেটা এখন প্রায় 30 কোটির মতো লোক বলে সারা পৃথিবীতে। বাংলা আমাদের মাতৃভাষা, যে ভাষার জন্য প্রাণ দিল মানুষ এবং যে ভাষাকে সম্মান জানিয়ে সারা বিশ্বে আজকে বিশ্ব মাতৃভাষা দিবস পালিত হয়, সেই মাতৃভাষা বলতেই এখন দেখি বাঙালিরা খুব একটা স্বচ্ছন্দ নয়। ওই জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ওই রকম। এমনকি আমি আনন্দবাজারের একটা বিশেষ ক্রোড়পত্র ছিল, ওটা অনেক পুরনো, আমার জন্মের আগের আর কি। ওখানে আমি দেখেছিলাম এক জায়গায় লেখা
যে একদিন বাঙালি হয়তো বাংলাকে বলবে আষাঢ়ে ভাষা। তো সত্যি কি বাংলা ভাষার গুরুত্ব কোথাও 21শে ফেব্রুয়ারিতে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বা গুরুত্ব কি হারাচ্ছে? দেখো, এক একটা ভাষা গুরুত্ব তৈরি হয় আশেপাশের যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোর সঙ্গে তুলনায়। এখন আশেপাশে মানে এই জন্যে নয় যে যান্ত্রিকভাবে আশেপাশে আছে, বাংলার পাশে সাঁওতালি আছে, অসমীয়া আছে, ওড়িয়া আছে, কিন্তু বাংলার পাশে ব্যবহৃত হচ্ছে যে সমস্ত ভাষা, সেই ভাষাগুলোর শক্তির একটা, হিন্দু সমাজে যেমন জাতিভেদ আছে, এরকম শক্তির একটা জাতিভেদ আছে। অর্থাৎ বাংলা, ইংরেজিটা আমাদের ঔপনিবেশিক শাসনের ফলে আমরা ইংরেজি যে রাজভাষা পেয়েছিলাম, ফলে ইংরেজিটা আমাদের শিখতে হয়েছে। এখন ভারত স্বাধীন হওয়ার ফলে হিন্দিটা আমাদের শুনতে হয়, শিখতে হয়। হিন্দি সিনেমার একটা প্রতাপ আছে, কেমন, তো এই সমস্ত আছে। যে এই সমস্ত ভাষাগুলোর তুলনায় বাংলা ভাষার এমন একটা অবস্থান পশ্চিম বাংলায় বা ভারতে খানিকটা দুর্বল অবস্থান। কারণ হচ্ছে শিক্ষাতে বাংলা ভাষার সরকারি স্কুলগুলোতে শেখানো হতো, সেগুলো খুব দুর্বল হয়ে পড়েছে। ইংরেজিটা শিখতেই হবে এখন। ফলে মা বাবারা মনে করছেন, মধ্যবিত্ত যারা, বিশেষ করে গ্রামের লোকেরা ততটা নয়, মনে করছেন যে ইংরেজি না শিখলে ছেলে মেয়েদের ভবিষ্যতের কোনো চাকরি হবে না, শিক্ষা হবে না, বিদেশ যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। তার ফলে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বেড়ে গেছে, বেসরকারি স্কুল। সরকারও ভাবছে ইংরেজি মাধ্যম কিছু কিছু চালু করবে, হায়ার সেকেন্ডারি থেকে ইংরেজি মাধ্যম করবে। এবং এই সঙ্গে একটা ভুল ধারণা প্রচারিত হচ্ছে যে বাংলাটা ভুলিয়ে দিয়ে ইংরেজি শেখাতে হবে, নইলে ভালো ইংরেজি শিখতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা অনেক স্কুলেরও ভুল ধারণা যে বাংলা বলতে দেয় না তারা, বা মাতৃভাষা বলতে দেয় না তারা। বাড়িতেও বাবা মা বলেন, ছেলে যদি বলে রান্নাঘরে বেড়াল ঢুকেছে, বলে ক্যাট বললে না কেন, বেড়াল বললে কেন, কেমন কেমন ওই রাস্তায় একটা গরু দেখলাম, কাউ বলতে হতো, গরু বলতে কেন। মা বাবারও এরকম করেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভাষাবিজ্ঞানী হিসেবে আমার মত। কিন্তু বাবা মাদের বোঝানো যাচ্ছে না। তার ফলে বাংলা ভাষার একটু নড়বড়ে অবস্থা হয়েছে। যদিও বাংলাদেশে শহীদ হয়েছিল মানুষেরা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আর 19শে মে আমরা খুব বুক চাপড়াই, বাঙালি বাঙালি বাংলা ভাষা। কিন্তু আমরা এই বাংলা ভাষাকে সত্যিকারের শক্তিশালী করার দিকে যাই না। শক্তিশালী কে করবে? রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র এমন ব্যবস্থা করবে যে বাংলাটা শিখলেই, বাংলা লেখাপড়া করলেই অনেক চাকরি পাওয়া যাবে, সরকারি চাকরি পাওয়া যাবে। সেটা রাষ্ট্র করে না, রাষ্ট্রের আগ্রহ নেই। রাষ্ট্র নিজেই ইংরেজি ব্যবহার অনেক জায়গায় চালু করছে। ফলে বাংলা ভাষা একটা নড়বড়ে অবস্থায় আছে। এইখানেই লড়াইটা করা দরকার। এক জায়গায় যে প্রথমত ইংরেজি শেখাতে হলে বাংলা ভুলিয়ে দেওয়ার দরকার নেই। 2 নম্বর হচ্ছে সরকারি চাকরিতে বাংলার ব্যবহার, সরকারি ব্যবস্থায় ব্যবসাপত্রে বাংলার ব্যবহার অনেক বেশি করানো উচিত। সেইটা সরকার কোনো ব্যবস্থা করছে না। এটা আমরা বাঙালিরাই দায়ী। আমি একদম আমার ব্যক্তিগত দিক থেকে বলছি যে আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, এবং বিশেষত বাংলা বই পড়তে বেশ ভালোবাসি। এবং আমার রীতিমতো মায়ের সাথে যুদ্ধ চলে প্রায় প্রত্যেক মাসে, যে আবার বই কিনেছে, এতগুলো বই রাখবো কোথায়, পয়সা নেই, ইত্যাদি ইত্যাদি, এরকম যুদ্ধ চলে। কিন্তু আমি বহু মানুষকে দেখছি, মানে আমার বয়সী হোক বা আমার চেয়ে অনেক বড় হোক, তারা বই খুব একটা পড়তে ভালোবাসেও না। এবং আমি বহু লোক দেখি যারা বই পড়েই নেই, মানে যতটুকু দরকার তার এবারে কোনো বই তারা পড়েই না। তো একজন মানে ভাষাবিদ কিংবা শিক্ষাবিদ কিংবা লেখক হিসাবে আপনি এটা কিভাবে দেখেন? দেখো, বই পড়াটা একটা সভ্য অভ্যাস। যে কোনো সভ্য দেশের লোক প্রচুর বই পড়ে। মার্কিন দেশে আমি দেখেছি, 6 বছর ছিলাম তো ও দেশে, তারপর বাংলার কাজ করবো বলে আমি চলে আসি, যে আমি বিদেশে থাকবো না।
তো সেখানে দেখেছি রোববার দিন একটা বাজার, এই বাজারের পাশে একটা গাড়িতে করে বই লাইব্রেরি এসে দাঁড়ালো। মা বাবারা বাজারে ঢুকেছেন, বাচ্চারা ওই গাড়িটার মধ্যে ঢুকলো, তারা ওখানে বসে বই পড়ছে। বাসে, ট্রেনে, প্লেনে সর্বত্র বই পড়ছে। জাপানে দেখেছি বই পড়ে যাচ্ছে এবং অনেক সময় বইটা বা পত্রিকাটা অন্যে পড়বে বলে ফেলে রেখে যাচ্ছে। কেমন আমরা যেমন পত্রিকা বিক্রি করে দিই তা নয়, ওরা অন্যেরা পড়বে বলে ফেলে রেখে যাচ্ছে, অন্য লোক পড়ছে। খবরের কাগজও তাই ফেলে রেখে যাচ্ছে, ট্রেনেই রেখে যাচ্ছে। তো এবং টেলিভিশন আসার পরেও আমি দেখেছি সেসব দেশের বই পড়ার অভ্যেস কমেনি। কিন্তু আমাদের দেশে যে কারণেই হোক একটু লেখাপড়ার চর্চা কম বলেই হোক, টেলিভিশন, মোবাইল এই নিয়ে লোকেরা এত বেশি ব্যস্ত হয়ে যায় যে বই পড়ছে না, বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে। এবং সত্যি সত্যি এটা বাংলা বইয়ের পক্ষে দুশ্চিন্তার কারণ। যে পারিবারিকভাবে মা বাবাকে আমি বলি যে বই পড়লে কিন্তু একটা ছেলে মানুষ হবে, সত্যিকারের মানুষ হবে, শুধু পাঠ্য বই পড়লে নয়, বাইরের বই পড়লে সত্যিকারের মানুষ হবে। আমি খুব সাধারণ লোক না, আমি যেখানে পৌঁছেছি ওই পাড়া গাঁয়ের মানে চাষি গৃহস্থ ঘরের ছেলে থেকে যেখানে পৌঁছেছি বই পড়ার জন্য, বই পড়ার অনেক গল্প আছে আমার। ফলে বই পড়তে দিন, সে অন্য কাজ কিছু শিখুক, কিন্তু আপনারাও বই পড়ুন। আর আপনারা যদি বই পড়েন তাহলে ছেলেমেয়েরা ভাববে যে কী এত রস পায়, যে যেটা মুখে করে বসে আছে। বা ছেলে মেয়ে বাচ্চা যখন থাকবে অভ্যেস করুন ঘুমোবার আগে বই থেকে গল্প বলুন, রূপকথার গল্প বলুন, এ বলুন বই থেকে গল্প বলুন, তারা আপনার থেকেই বই পড়ার অভ্যেস তাদের হয়ে যাবে। আমার নাতিদের এইভাবে বই পড়ার অভ্যেস হয়েছে, আমার মেয়েদেরও আমরা এইভাবে বই পড়িয়েছি, আমি আমার স্ত্রী এই করে। এটা মা বাবার ওপর নির্ভর করে। আচ্ছা স্যার, একটা জিনিস এটা আমি আপনাকে পেয়েছি বলে আমি এই প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে আদপে শিক্ষা মানে কি? পুঁথিগত শিক্ষা না আসল জীবনের শিক্ষা? কারণ আমি বলছি কারণটা যে বহু ডক্টরেট ডিগ্রিধারী লোকদের আমি দেখেছি অনেক খারাপ খারাপ কাজ করতে। আবার একজন রিক্সা চালক আমার পাড়ার, যার হয়তো কোনো ওরকম ডিগ্রি নেই, কিন্তু তিনি অত্যন্ত ভালো ব্যবহার করছেন, সবার সাহায্য করছেন। তাহলে কোথাও কি পুঁথিগত বিদ্যাটা আসল জীবনের বিদ্যার থেকে একটু সূক্ষ্ম পার্থক্য থাকছে? হ্যাঁ, আসল শিক্ষাটা তো ডিগ্রি বা ডিপ্লোমা পাওয়া নয়। আসল শিক্ষাটা হচ্ছে সমাজে তুমি একজন মূল্যবান সদস্য হয়ে উঠবে। এই কারণে তোমার পুঁথিগত জ্ঞানও দরকার, তোমার হাতের কাজ শেখাও একটা কিছু দরকার, কিছু একটা করছো তুমি, যাতে তোমার সমাজে অন্যের কাজ করতে পারো। সেই সঙ্গে সঙ্গে নিজেকে বাড়িয়ে তোলা শুধু নয়, অন্যদের সহযোগিতা করা, অন্যদের সাহায্য করা, অন্যদের জীবনকেও এগিয়ে নিয়ে যাওয়া। এইটা হলো মানুষের সমাজের সভ্যতার একটা আদর। শুধু অন্যদের, আমি অন্য মানুষদের বলছি না, তোমার চারপাশে পশু পাখি যদি আসে তোমাকে ভালোবাসে, তাদেরও যত্ন করা। কারণ চারপাশে গাছপালা যদি থাকে, সেই গাছপালাগুলোকেও লালন করা। অর্থাৎ পৃথিবী সমস্ত কিছু, পরিবেশ সহ মানুষ, প্রাণী, সমস্ত জড় এবং জীবনকে লালন করছো তুমি একজন মানুষ হিসেবে। এটা তোমার কর্তব্য, কারণ তুমি যে মানুষ হয়ে জন্মেছো এটা ভয়ঙ্কর মূল্যবান একটা ব্যাপার। কারণ পৃথিবীতে আমি যেটা প্রায়ই বলি আজকাল, যে সেই বিশাল বিশ্বে, ইউনিভার্সে আর সত্যি সত্যি কোনো জীবন এখনও প্রমাণিত হয়নি। গুজব শুনছি ওখানে 20 লক্ষ আলোকবর্ষ দূরে জীবনের লক্ষণ দেখা গেছে। জীবন নেই, মানব জীবনও নেই। আর তুমি যে মানব জীবন পেয়েছো, এটা তুমি নাও পেতে পারতে। কেমন এমনকি মা বাবার সব মিলনতে জন্ম হয় না, তেমন কাজে এই জীবনটা আকস্মিক পেয়েছ, আর সেই সঙ্গে একটা জীবন পেয়েছ, এই শুরু এই শেষ। ফলে তার মধ্যে তুমি নিজেকে একদম প্রস্তুত করো যে জীবন নিয়ে তুমি কি করবে, এবং সেই শিক্ষাটাই তুমি নাও, যে শিক্ষা
তোমাকে সব মানুষের সঙ্গে, পৃথিবীর সঙ্গে যুক্ত করবে, তা থেকে বিচ্ছিন্ন করবে না, এইগুলো কথা। অর্ডার অফ দ্য রাইজিং সান, জাপানের তৃতীয় সর্বোচ্চ সম্মান, যেটাতে আপনাকে সম্মানিত করা হয়, স্যার সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এটা যে আমি পাবো এটা আমি ভাবিনি। জাপানের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, আর শুরু হয়েছিল যখন আমি কিছু জাপানি ছাত্রকে বাংলা শেখাই। তারা যে কারণেই হোক, তারা আমার নামটা জাপানে পৌঁছে দিয়েছিল। 1969 প্রথম যাই জাপানে, আমেরিকা যাওয়ার পথে। তো 1979 সালে জাপান ফেডারেশন বলে আমার একটা জাপানিদের সংগঠন যারা, তারা আমাকে আমন্ত্রণ করে, প্রায় সরকারি আমন্ত্রণের মতো। 21 দিনের জাপান সফর করি। সে সফরে আমি জাপান সম্বন্ধে লিখি, ভ্রমণ কাহিনী হিসেবে লিখি জাপানের ভালো ভালো কথা। তারপর আমার একটা ইন্দো জাপানিজ সোশ্যাল অ্যান্ড কালচার অর্গানাইজেশন বলে এখানে আছে, জাপান এবং ভারতের সম্পর্কের ব্যাপারে, তার আমি সভাপতি 1980 সাল থেকে। এখানে জাপানি শেখানো হয়। তারপর জাপানি বইয়ের অনুবাদ কিছু করেছি আমি। এইসব কারণে ওরা বোধহয় আমাকে পুরস্কারটা দিয়েছে, আমি জানতামও না এই পুরস্কার দেওয়া হবে। হঠাৎ এখানে এসে জাপান কনসুলেটে আমাকে এই পুরস্কারটা দেয়, জানানো হয়। বলে এটা খুব আকস্মিক ব্যাপার, ভারতের লোক এটা সাপ না ব্যাংক কিচ্ছু জানেও না। আর মনমোহন সিং এটা পেয়েছেন সেটা আমি শুনেছি, আর একজন ভালো বিজ্ঞানী এরা পেয়েছেন, কিন্তু এটার এখানে এদেশে কোনো দাম নেই, ওটা কোনো বড় ব্যাপারই নয়। অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক না, ধন্যবাদের কিছু নেই, এতে আমার খানিকটা প্রচার হলো তোমাদের এতে। ভালো থাকো সব। আপনার প্রচারের কোনো দরকার নেই, আপনাকে চেনে না বাংলায় এমন লোক আমি হয়তো খুঁজেও পাবো না। সেটা এই টেলিভিশনের কারণে অনেকটা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ভালো থাকো।